আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। যে সিদ্ধান্ত আমরা জানছি এর ফলে তো আমাদের বিজনেসকে বড় ধরনের প্রভাব পড়বে আর কি, বিশেষ করে তারা গার্মেন্টস শিল্প প্লাস আমাদের এখান থেকে যেগুলো রপ্তানি হয়, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, ফলের জুস, নানান কিছু। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্টস শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্রশিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। এর আগেও তো ট্রান্সজেন্ডার যে বিষয়টাও তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছে আর কি, সেটা এখনো বলবৎ আছে, তো ওটারও তো প্রভাব আছে। ফলে এই যে দুইটা ঘটনা আর কি তারা এটা করছে, এটা কেন করছে বলে আপনি মনে করেন? না, ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। আপনার কি মনে হয় যে ভারতীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারবো। আমি দুঃখজনকভাবে এনইসি বৈঠকে থাকতে পারিনি, কারণ আমি খুব অল্প সময় থেকেই চলে এসেছি, কারণ আমার এখানে আমার মন্ত্রণালয়ে কিছু জরুরি কাজ আছে। মাননীয় উপদেষ্টা চিঠিটা পাননি, চিঠিটা তো আপনারা নিশ্চয়ই পাবেন, তো সেক্ষেত্রে চিঠিটা তো হয়েছে চিঠিটা তাদের এখানে। সেক্ষেত্রে প্রশ্নটা হলো যে এই যে তাদের আমাদের স্থলবন্দর যে পণ্যগুলো যাচ্ছে, এটা 90% বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেটার প্রভাব মোকাবেলায় আপনারা কি সেখানে তাদের সাথে ফর্মালি বসা বা বন্ধ করা কেন হইল, এই রকমের কোনো ফর্মাল আলোচনা? আমাদের তো বেশ কিছু বন্দর এখনো চালু আছে। সো এটা শুধু যে কয়েকটা বন্ধ হলো, যে কটা বন্ধ হলো এটাতে নিশ্চয়ই 90% নয়। সো আমার ধারণা, যদি আমি ধারণার উপরে কথা বলছি, কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে, আমি এখনো রিপোর্টটা দেখিনি। গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরও 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো জানতে পারবো। প্রয়োজনে সকল কিছুই করবো, যত কিছুই আছে সকল কিছুই করবো। আমরা এখনো অফিসিয়ালি পাইনি যেটা, আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের কপি এসছে আর যেটা আপনাদের কাছেও এসছে, বাট আমার সাথে এখনো পররাষ্ট্রের কথা হয়। যে দুইটা সিদ্ধান্ত আমরা দেখলাম, এটা কি দুই দেশের যে সাম্প্রতিক যে সম্পর্ক, সেটার কারণে কি এটা হচ্ছে কিনা আপনি কি মনে করেন? আমার কাজ তো বাণিজ্য, সো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসেছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্য যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্ট্যান্ট, বিকজ আমার দেশের ব্যবসা এবং ভোক্তা তাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য
ইনক্লুশন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখি না। আমি এর বাইরে কিছু জানি না। বাণিজ্য বৃদ্ধি করবো, দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়ন করবো, অবশ্যই করতে চাই। সেক্ষেত্রে উল্টা কাজ হচ্ছে এখন। আমরা এই জিনিসগুলোই আলোচনায় নিয়ে আসবো এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী। সো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আপনি তো এক্সট্রিম লেভেলের বাণিজ্য আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের নানা রকমের বিষয়গুলো মনে করছেন যে ঘাটতি হচ্ছে আমাদের দেশে, যেহেতু আমরা একটা ছোট দেশ বাণিজ্য, সেক্ষেত্রে সেটা এটা তো একটা দীর্ঘমেয়াদী মানে প্রক্রিয়া। মানে আপনি তো আর একদিনে বাণিজ্য ঘাটতি করতে পারবেন না। এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি সেটাও কম্প্যারেটিভ রিজনেই সোর্স করি। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড মানে ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে বাংলাদেশে বাণিজ্য উপদেষ্টার যে কথাগুলো আমি শুনলাম তাতে বেশ খেয়ালি মনে হলো আমার। কারণ আমি আজকেই যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে দপ্তর থেকে ইন্ডিয়ায় অনুরোধ করা হয়েছে যে এটা নিয়ে বসার জন্য, এটা নিয়ে আলোচনা করার জন্য, যে ট্রেডটা যাতে সুষ্ঠুভাবে হয়। এইবার তিনি বললেন যে ভারতের ক্ষতি হবে বেশি। এখানে ট্রেডটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে, সেখানে ভারতের ক্ষতি হওয়ার জায়গাটা খুব একটা বেশি নেই। হ্যাঁ, যদি বলা হয় যে বাংলাদেশও আমদানি বন্ধ করে দেবে তার বদলে, তাহলে সেটা তো গত 2 বছর ধরে চলছে। যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত বয়কট, সেটা তো 2 বছর ধরেই চলছে এবং তারপরে কতটা কি বয়কট হয়েছে না হয়েছে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আরেকটু বিবেচনা করে কথা বলা এবং সাথে সাথে যে পরিস্থিতি সেটাকে ট্যাকল করা অত্যন্ত জরুরি। তিনি যে সমস্ত কথাগুলো বলছেন তাতে করে টিট ফর ট্যাটের মধ্যে যাওয়া, যেটা সেই ধরনের একটা কথাবার্তা বলছেন। এবং সাথে সাথে বাংলাদেশের যে সমস্ত বিরাট একটা মানে মানুষ আছে, শ্রমজীবী মানুষ রয়েছে যারা এই সমস্ত শিল্পগুলোর উপরে নির্ভরশীল, যে সমস্ত মানে আসবাব শিল্প রয়েছে, প্রাণের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে। আমি ইভেন আমাদের নর্থ ইস্টে তো আছেই, আমি তো বলবো যে নর্থ ইস্টে ম্যাক্সিমাম প্রাণের মাল অনেক পাওয়া যায়। আমি কিছু বছর না, হয়তো এখনো বেশ কিছু জায়গায় আমাদের এখানেই প্রাণের প্রোডাক্ট পেয়েছি এবং এখন হয়তো পাবো কি জানি না। কিন্তু কম্পিটিশন যেহেতু বেশি সেই হয়তো প্রাণ এখানে বাজার করতে পারেনি, পরে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু নর্থ ইস্টের দিকে কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে এবং সেই সুযোগটাই কিন্তু হারাতে বসেছে। আজকে যদি প্রোডাক্টটা নর্থ ইস্টে সোজাসুজি না ঢোকে, কলকাতা বন্দর হয়ে গিয়ে ঘুরে ঢুকতে যায়, তাহলে কিন্তু একটা বিরাট কস্টিং পড়ে যাবে, বিরাট মানে এখানে ক্ষতির সম্মুখীন হবে। আমি যেটুকু শুনলাম যে বন্দর থেকে না গিয়ে, মানে স্থলবন্দর দিয়ে না গিয়ে যে সমস্ত ট্রাকগুলো দাঁড়িয়েছিল সেগুলো ফিরে এসেছে এবং যেহেতু এলসি হয়ে গেছে সেই জন্য সেই প্রোডাক্টগুলো জলপথ মারফত সেটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে কিন্তু একটা বিরাট লোকসানের ব্যাপার রয়েছে। তো এই ব্যবসা বাণিজ্য সম্পর্কটা কখনোই এইভাবে একটা ডিসিশন নিয়ে চট করে বন্ধ করে দিলাম কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে, সেটা কিন্তু ঠিক নয়। যেহেতু বাংলাদেশের চারিদিকেই কিন্তু ভারতবর্ষ রয়েছে এবং অন্য দেশ বলতে মায়ানমার রয়েছে, আর মায়ানমারের সাথে সেইভাবে বিজনেস হয় কিনা আমি জানি না, কিন্তু ভারতবর্ষের সাথে কিন্তু একটা বিরাট বিজনেস হয় এবং তার ফলে আমি গতকালকেও আলোচনা করেছিলাম যে পার্শ্ববর্তী 2 দেশের মধ্যে সম্পর্ক কিন্তু সবসময় সঠিক রাখা উচিত। এই যে গতকালকেও কমেন্টস এসেছে যে সমতা, যে বাণিজ্যিক সমতা, সেই সমতা ঠিক রাখতে হবে তবেই সেটা সম্ভব। কিন্তু আমি কালকেও বলেছি সেটা কোনোদিনই সম্ভব নয়। একটা বিরাট দেশ, তার অর্থনীতি বিরাট, তার সঙ্গে যদি আমি মনে করি যে একটা ছোট দেশ, সেই দেশটা সমতার বিজনেস করবে, কারণ আমি যা ইম্পোর্ট করব তাই
এক্সপোর্ট করব সেই মূল্যেরই, তো সেটা সম্ভব নয় কোনো কারণেই, কোনোভাবেই সম্ভব নয়। মানে ভারতবর্ষের মধ্যে এত এত কোম্পানি রয়েছে, এত এত প্রোডাক্ট রয়েছে, এমন কিছু নেই যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে ঘাটতি পূরণ। হ্যাঁ, কিছু হয়তো কিছু স্পেশাল জিনিস হয়তো দেখা গেল যে ঘাটতি হচ্ছে, সেই জিনিসটা এনে পূরণ করা যায়। বাকি কিন্তু যে এমন কিছু প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয় না যেটা ভারতে তৈরি হয় না। সুতরাং এই যে বিশাল বাজারটা, সেটা ধরতে গেলে কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলোকে বিরাট কম্পিটিশনের মধ্যে পড়তে হবে, এবং সেই কম্পিটিশনের মধ্যে পড়েও বাংলাদেশের এই সমস্ত প্রোডাক্টগুলো যে ভারতে আসছে এবং একটা মার্কেট তৈরি করেছে, তারপরে যদি এই ধরনের একটা অবাঞ্ছিত ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটা আখেরে বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের কোম্পানির ক্ষতি, বাংলাদেশের মানুষের ক্ষতি। যে সমস্ত শ্রমিকরা রয়েছে যারা এই সমস্ত কলকারখানাগুলো কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। আর ভারতের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিকগত সম্পর্ক, সেটা দীর্ঘদিনের যখন থেকে বাংলাদেশ এসেছে তখন থেকেই ভারতের সাথে একটা সুসম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে যেন মৃদু হচ্ছে। এবং আমরা গত 2 বছর আমি যখন থেকে ভিডিও করছি, দেখছি, তারপরে 3-4 বছর ঠিক ছিল, কিন্তু আমি বলছি না যে শেখ হাসিনা যাওয়ার পরেই হয়েছে, এটা কিন্তু চলছিল শেখ হাসিনা যাওয়ার আগে থেকেই। এবং সেই যে ভারত বয়কট একটা ব্যাপার উঠেছে, সেই তখন থেকে কিন্তু ভারতের প্রোডাক্ট বয়কট থেকে শুরু করে অনেক কিছুই বয়কট করা শুরু হয়ে গিয়েছে। এখনও কি পরিস্থিতি আমি জানি না, একটা সময়ে মানে বিরাট হাইপ উঠেছিল, তারপরেও প্রচুর আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করছে। কিছু কিছু মানুষ সেই জিনিসগুলো, হাইপগুলো তোলে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এখনও পর্যন্ত যদি সেই বয়কট চলে থাকে, তাহলে আমার মনে হয় না যে এই বয়কটে খুব একটা কাজ দেবে, কারণ ভারত যথেষ্ট পরিমাণে বিজনেস করছে, যেটা ডিমান্ড রয়েছে সেটা সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ নেয়নি, যার ফলেই কিন্তু সেই টিট ফর ট্যাট ব্যাপারটা চলে আসছে। এবং আগামী দিনে কি হয় সেটাও দেখার। ভারতের যে বাজার, সেটা বাংলাদেশ কতটা ধরতে পারে, এবং বাংলাদেশের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, যে বিশেষ করে খাদ্যদ্রব্যের এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বৈদ্যুতিক ক্ষেত্রেও কিন্তু একটা চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করতে গেলে কিন্তু ভারতবর্ষ এবং আশেপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর যেহেতু প্রফেসর ইউনুস বলেছেন যে গার্জিয়ান অফ দ্য ওশিয়ান, তো সেই জলপথেই এখন বিজনেসটা করতে হচ্ছে ভারতের সাথেও। তো সুতরাং আমরা আগামী দিনে দেখব যে কত ভাবে এই ধরনের আরও টিট ফর ট্যাট আসে আমি জানি না, কিন্তু সম্পর্কটা স্বাভাবিক দিকে গেলেই ভালো হয়। এবং আজকে যেটা শুনছি যে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে বসে মীমাংসা করা, যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো মীমাংসা করা। তো আলটিমেটলি সেই জায়গায় আসতে চাইছে বাংলাদেশ, এবং ভারতবর্ষ সেটা আমার মনে হয় যে তৈরি রয়েছে। দেখা যাক এখন কি হয়। তোমাদের মন্তব্য অবশ্যই কামনা করি, তোমরা অবশ্যই তোমাদের মতামত লিখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।